ওয়েলকাম টু পিকে স্টাডি স্কুল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নপত্রিকার ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের ইতিহাস বিষয়ের যে 4 দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ কৃষ্ণনগর কলেজের স্কুলে বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি বেছে লেখো। একে আছে ঋগ বৈদিক যুগে আর্যদের বাসস্থান ছিল, এটা হবে সপ্তসিন্ধু অঞ্চলে। এরপর 2 আছে ত্রিপিটক কোন ভাষায় লেখা, এটা হবে পালি ভাষায়। এরপর 3 আছে মেগালিথ হলো, এটা হবে পাথরের সমাধি। এরপরে 4টা আছে হর্ষচরিত গ্রন্থের রচয়িতা হলেন, এটা হবে বাণভট্ট। এরপর 5 আছে অশোক স্তম্ভের সিংহের মূর্তি রয়েছে, এটা হবে 4টি। এরপরে 6 নিজের প্রজাদের সন্তান বলেছিলেন, এটা হবে অশোক। এরপরে 7 আছে মগধ মহাজনপদের প্রথম রাজধানী ছিল, এটা হবে রাজগৃহ। এরপর 8 আছে শেষ মৌর্য সম্রাট ছিলেন, এটা হবে বৃহদ্রথ। এরপরে 9 দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল, এটা হবে অসমক। এরপর 10 আছে শশাঙ্ক ছিলেন, এটা হবে গৌড়ের রাজা। এরপরে 2 দিকে আছে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। একে আছে আলেকজান্ডার কোন দেশের রাজা ছিলেন, এটা হবে ম্যাসিডনের। এরপর 2 আছে আইহোল প্রশস্তি এর লেখক কে ছিলেন, এটা হবে রবিকীর্তি। এরপর 3 আছে ভদ্রবাহু কে ছিলেন, এটা হবে দাক্ষিণাত্যে চলে যাওয়া জৈন সন্ন্যাসীদের নেতা ছিলেন ভদ্রবাহু। এরপরে 4টা আছে হর্ষাব্দ গণনা শুরু হয় কত খ্রিস্টাব্দ থেকে, এটা হবে 606 খ্রিস্টাব্দ থেকে। এরপর 5 কোন রাজার আমলে নালন্দা মহাবিহার তৈরি হয়, এটা হবে প্রথম কুমারগুপ্ত আমলে। এরপর 6টা আছে গোত্র কথার প্রাচীন অর্থ কি ছিল, এটা হবে গোষ্ঠী গবাদি পশু রাখার জায়গা। এরপর এটা আছে 7 কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, এটা হবে কুজুল কথফিসেস। এরপরে 8 বেমানান শব্দটি খুঁজে বের করো, এখানে অসমক হবে বেমানান শব্দ। এরপরে 9টা আছে বেমানান শব্দটি খুঁজে বের করো, এখানে হচ্ছে সেলিউকাস হবে বেমানান শব্দ। এরপরে 10টা আছে শূন্যস্থান পূরণ করো, ত্রিপিটক শব্দের অর্থ, এটা হবে ঝুড়ি। এরপর 11 আছে শূন্যস্থান পূরণ করো, পরবর্তী বৈদিক যুগে এটা হবে ঘোড়া হবে ছিল অন্যতম পালিত পশু। এরপরে 12টা আছে ঠিক ভুল লেখো। 10 রাজা যুদ্ধ হলো 10 জন রাজার মধ্যে যুদ্ধ, এটা ভুল হবে। এরপরে 13টা আছে ফাঁকা ঘরে সঠিক অক্ষর বসিয়ে শব্দ গঠন করো। প্রথমে এটা হবে বোধিবৃক্ষ হবে, আর বিটা হবে এটা ম্যাসিডন হবে। এরপরে 3 দাগে যেটা আছে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর লেখো। একে আছে সভা ও সমিতি বলতে কি বোঝায়, এর উত্তরটি হলো পরবর্তী বৈদিক যুগে রাজাকে সব বিষয়ে সাহায্য করত সভা ও সমিতি নামে 2টি প্রতিষ্ঠান। সভা গঠিত হতো অভিজ্ঞ ও বয়স্ক ব্যক্তিদের নিয়ে। সমিতিতে সকল মানুষ যোগ দিতে পারত, এখানে রাজনীতি বিষয়ে নানা রকম আলোচনা হতো। এরপরে 2টা আছে আর্য কারা, এর উত্তরটি হলো এই যে সংস্কৃত আর্য শব্দটির অর্থ সৎ বংশজাত ব্যক্তি। পণ্ডিত উইলিয়াম জোন্স ও মার্কস মুলারের মতে আর্য কথাটি জাতিবাচক নয়, ভাষাগত ধারণা। সংস্কৃত, গ্রিক, ল্যাটিন, জার্মানি, পারসিক, গথিক, কেল্টিক প্রভৃতি ভাষাকে ইন্দো ইউরোপীয় ভাষা বলা হয়। এই সব ভাষা যারা কথা বলে তাদের বলা হয় আর্য। এরপরে যেটা হচ্ছে দ্বাদশ অঙ্গ কি, এর উত্তরটি হলো দ্বাদশ অঙ্গ হলো জৈনদের ধর্মগ্রন্থ। জৈন ধর্মের মূল উপদেশগুলি 12টি ভাগে ভাগ ছিল, এর একটি ভাগকে অঙ্গ বলা হয়। সংখ্যায় 12টি বা দ্বাদশ ভাগ বা অঙ্গকে একসঙ্গে দ্বাদশ অঙ্গ বলা হয়। এরপরে যেটা হচ্ছে চতুর্যাম নীতিগুলি কি কি, এর উত্তরটি হলো এই যে চতুর্যাম নীতিগুলি হলো 1 হচ্ছে প্রাণী হত্যা না করা, 2 হচ্ছে মিথ্যা কথা না বলা, 3 হচ্ছে অন্যের জিনিস জোর করে না নেওয়া এবং 4 হচ্ছে নিজের জন্য সম্পত্তি সঞ্চয় না করা। এরপরে যেটা হচ্ছে 5 জৈন ধর্মের ত্রিরত্ন বলতে কি বোঝায়, এর উত্তরটি হলো এই যে জৈন ধর্মের ত্রিরত্ন 1 হচ্ছে সৎ বিশ্বাস, 2 হচ্ছে সৎ জ্ঞান ও 3 হচ্ছে সৎ আচরণ। এরপরে এটা হচ্ছে 6 ক্ষত্রপ কাদের বলা হতো, এর উত্তরটি হলো কুষাণরা শাসন ব্যবস্থার সুবিধার জন্য সাম্রাজ্যকে কতগুলি প্রদেশে বিভক্ত করতেন, সেই সব প্রদেশের শাসকদের বলা হতো ক্ষত্রপ। এরপরে এটা হচ্ছে 7 হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা হয় কেন, এর উত্তরটি হলো
হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা হয় কারণ দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি আইহোল প্রস্তুতিতে হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলেছেন। সকলোত্তর পথনাথ কথার অর্থ হলো সমস্ত উত্তর ভারতের প্রভু। তবে হর্ষবর্ধন সমস্ত উত্তর ভারতের শাসক না হলেও তিনি উত্তর ভারতের একটি বড় অঞ্চলের শাসক ছিলেন। এরপরে যেটা আছে চারিদাগে নিচে যে কোনো চারটি প্রশ্নের উত্তর লেখো। একে আছে টিকা লেখো, দিগম্বর ও শ্বেতাম্বর। এর উত্তরটি হলো চন্দ্রগুপ্ত মৌর্য শাসনের শেষ দিকে উত্তর ভারতে এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়। এই সময় জৈন সন্ন্যাসীরা উত্তর পূর্ব ভারত থেকে দাক্ষিণাত্যে চলে যাওয়ার ফলে জৈনরা দিগম্বর ও শ্বেতাম্বর নামে দু ভাগে ভাগ হয়ে যায়। দিগম্বর জৈন সন্ন্যাসী ভদ্রবাহু নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী দাক্ষিণাত্যে চলে যায়। এরা মহাবীরের মতো কোনো পোশাক না পরে কঠোরভাবে ধর্ম পালন করতেন, এর জন্য এদের দিগম্বর বলা হয়। শ্বেতাম্বর জৈন সন্ন্যাসী স্থূলভদ্রের নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী উত্তর ভারতে থেকে যায়। এরা পার্শ্বনাথের মতো সাদা কাপড় পরে ধর্ম পালন করতেন, এর জন্য এদের শ্বেতাম্বর বলা হয়। এরপরে এটা হচ্ছে দুই, ধর্মচক্র প্রবর্তন কি? এর উত্তরটি হলো গৌতম গয়ার কাছে একটি পিপল গাছের নিচে বোধি লাভ করেন। এখান থেকে তিনি বারাণসীর কাছে সারনাথে যান। সারনাথে তিনি তাঁর 5 জন সঙ্গীর কাছে বৌদ্ধ ধর্মের উপদেশ দেন। এই ঘটনাটিকে ইতিহাসে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। এরপরে তিনি এটা হচ্ছে বেদ শুনে শুনে মনে রাখতে হতো কেন? এর উত্তরটি হলো এই যে ধর্মপ্রাণ হিন্দুদের বিশ্বাস বেদ মানুষের রচনা নয়, তা ঈশ্বরের মুখনিসৃত বাণী। মুনি ঋষিরা এই বাণী শ্রবণ করেছিলেন এবং গুরু শিষ্য দ্বারা দীর্ঘকাল মুখে মুখে শ্রুত হয়ে এসেছে। তাই বেদের অপর নাম শ্রুতি। বেদ প্রথমে লিখিত ছিল না, বংশপরম্পরায় মুখস্থ করে বেদকে স্মরণ রাখা হতো, তাই এর নাম স্মৃতি। এরপরে চারিটা আছে আরুণী কে ছিলেন, তিনি কি কারণে বিখ্যাত হয়ে আছেন? এর উত্তরটি হলো আরুণী ছিলেন মহর্ষি আদ্বৈতধর্মের শিষ্য। আরুণী গুরুর আদেশে জমিতে আল দেওয়ার জন্য চাষের খেতে গেলেন। আল বাঁধা মুশকিল দেখে সে আলের উপর শুয়ে পড়ে জলস্রোত আটকে রাখতে চেষ্টা করেছিলেন বলে বিখ্যাত হয়ে আছেন। এরপরে যেটা আছে 5, মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন? এর উত্তরটি হলো মৌর্য সম্রাটরাই প্রথম গুপ্তচর নিয়োগ করেছিলেন। গুপ্তচরেরা সন্ন্যাসী, ছাত্র, ব্যবসায়ী, ভিখারিণী প্রভৃতি অনেক ছদ্মবেশ ধরে কাজ করত। গুপ্তচরদের মাধ্যমে সাম্রাজ্যের সব খবর সম্রাটের কাছে চলে আসত। গুপ্তচর নিয়োগের কারণ, মৌর্য সম্রাটদের গুপ্তচর নিয়োগের কারণ ছিল 1 হচ্ছে সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তের খোঁজ খবর আনা, 2 হচ্ছে অচেনা বিদেশি বা সন্দেহজনক লোকের উপর নজর রাখা, 3 হচ্ছে রাজকর্মচারী ও রাজপুত্রদের উপর নজর রাখা। এরপরে 6টা হচ্ছে আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশ অভিযান সম্পর্কে আলোচনা করো। এর উত্তরটি হলো গ্রিসের ম্যাসিডনের সম্রাট ছিলেন আলেকজান্ডার। এখানে ছোট বড় বিভিন্ন রাজার সঙ্গে তাঁর যুদ্ধ হয়। এর মধ্যে বিখ্যাত যুদ্ধ ছিল ঝিলাম ও চিনাব নদীর মাঝে রাজা পুরুর সঙ্গে যুদ্ধ। এই যুদ্ধে রাজা পুরু হেরে গিয়েছিলেন, কিন্তু আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে মুগ্ধ হয়ে তাঁর রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন। প্রায় 3 বছর আলেকজান্ডার ভারতে ছিলেন। আনুমানিক খ্রিস্টপূর্ব 325 অব্দ নাগাদ সৈন্যবাহিনী নিয়ে গ্রিসে ফিরে যাওয়ার পথে ব্যাবিলনে তাঁর মৃত্যু হয়। এরপরে এটা হচ্ছে 5 দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো। একইটা হচ্ছে বৈদিক যুগে নারীদের অবস্থার বর্ণনা দাও। এর উত্তরটি হলো ঋগ বৈদিক যুগে আর্যদের সমাজ জীবনের মূল ভিত্তি ছিল পরিবার। নারীদের সামাজিক মর্যাদা স্বীকৃত ছিল। পরবর্তী বৈদিক যুগে নারীদের সামাজিক মর্যাদা কিছুটা হ্রাস পায়। বৈদিক যুগে নারীদের অবস্থা, ঋগ বৈদিক সমাজে নারীদের অবস্থা। ঋগ বৈদিক সমাজে কন্যা সন্তানকে উপযুক্ত মর্যাদা দেওয়া হতো। এ যুগে নারীরা বেদ চর্চা করতে পারতেন। নারীদের উপযুক্ত শিক্ষাদানের ব্যবস্থা ছিল। সমাজে নারীরা পুরুষদের
সহধর্মিণী ও সহকর্মিণী হিসেবে কাজ করত। গৃহস্থালির ব্যাপারে এরা স্বল্পময় কর্তৃ ছিল। নারীরা পুরুষদের সঙ্গে ধর্মচরণ, সাহিত্যচর্চা, যুদ্ধবিদ্যা ও অসিচালনা, সভা সমিতিতে যোগদান ও অন্যান্য কর্ম সম্পাদন করত। অধ্যাপনা এবং তর্কযুদ্ধেও নারীদের যোগদান লক্ষণীয়। সমাজে পর্দাপ্রথা, বাল্যবিবাহ, বহুবিবাহ, সতীদাহ প্রভৃতি কুপ্রথা প্রচলিত ছিল না, তবে বিধবা বিবাহ সামাজিকভাবে স্বীকৃত ছিল। বিশ্ববারা, অফলা, ঘোষা, লোপামুদ্রা প্রমুখ নারীরা বিদ্যাচর্চায় বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। এরপরে এটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা। পরবর্তী বৈদিক যুগে নারীদের মর্যাদা অনেকটাই খর্ব হয়। এই যুগে সমাজে পুরোহিত শ্রেণীর প্রভাব বৃদ্ধি পাওয়ায় নারীদের ধর্মীয় অধিকার কমে যায়, তারা উপনয়নের অধিকার হারায়। নারীদের রাজনৈতিক অধিকার ও সম্পত্তির অধিকার খর্ব হয়। সমাজে বহুবিবাহ, বাল্যবিবাহ ও প্রথার প্রকোপ বাড়ে। সতীদাহ প্রথা কঠোর হয়, তবে এই সময় নারীরা উচ্চশিক্ষায় পিছিয়ে ছিলেন না। অনেক নারী সারা জীবন অবিবাহিত থেকেও দর্শন, ধর্মতত্ত্ব চর্চা করতেন, তাদের বলা হতো ব্রহ্মবাদিনী। আবার অনেকে বিয়ের পূর্বে পর্যন্ত বিদ্যা চর্চা করতেন, এদের বলা হতো সদ্যোজাহা। এ যুগের কৃতি মহিলাদের মধ্যে গার্গী ও মৈত্রেয়ী উল্লেখযোগ্য। এরপরে দুই যেটা আছে, হর্ষবর্ধনের রাজ্য জয় ও শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এর উত্তরটি হলো হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। তিনি একই সঙ্গে কনৌজ ও থানেশ্বর দুয়েরই শাসনভার গ্রহণ করেন। তার সিংহাসনে বসার বছর থেকে হর্ষাব্দ গণনা শুরু হয়। হর্ষবর্ধনের রাজ্য জয়। সিংহাসনে বসার পর হর্ষবর্ধন অনেকগুলি রাজশক্তির সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছিলেন। তিনি গৌড়ের রাজা শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, তবে তিনি শশাঙ্ককে সরাসরি হারাতে পারেননি। এরপর যেটা হচ্ছে, হর্ষবর্ধন দক্ষিণ ভারত জয় করার জন্য অভিযান করেছিলেন। এজন্য চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সঙ্গে তাঁর সংঘাত হয়েছিল, কিন্তু যুদ্ধে হর্ষবর্ধন পরাজিত হয়েছিলেন। তবে তিনি উত্তর ভারতের শেষ বড় অঞ্চলের শাসক হিসেবে বিখ্যাত হয়ে আছেন। তিনি শিলাদিত্য উপাধি নিয়েছিলেন। শাসন ব্যবস্থা। হর্ষবর্ধন ছিলেন শাসন ব্যবস্থার প্রধান, তাকে সাহায্য করত মন্ত্রিপরিষদ ও অমাত্যরা। তার সাম্রাজ্য কয়েকটি প্রদেশে এবং প্রদেশগুলি বিষয় বা জেলায় বিভক্ত ছিল। এই শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর ছিল গ্রাম। হর্ষবর্ধন প্রজাদের কাছ থেকে উৎপাদিত ফসলের 1/6 অংশ কর হিসেবে সংগ্রহ করতেন, তবে ধর্মীয় প্রতিষ্ঠানকে বিনা করে জমিদান করা হতো। তিনি বণিকদের কাছ থেকেও কর আদায় করতেন। এরপরে এটা হচ্ছে, তিনি মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি বিশ্লেষণ করো। এর উত্তরটি হলো চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠিত মৌর্য সাম্রাজ্য সম্রাট অশোকের আমলে অভাবনীয় উন্নতি করলেও তার মৃত্যুর মাত্র 50 বছরের মধ্যেই ধ্বংসের দিকে ধাবিত হয়। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি। মৌর্য সাম্রাজ্যের পতনের বিভিন্ন কারণ ছিল, যথা এক হচ্ছে বিশাল সাম্রাজ্য। চন্দ্রগুপ্ত মৌর্য ও অশোকের আমলে মৌর্য সাম্রাজ্য বিরাট অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। একজন শাসকের পক্ষে এই একটি মাত্র স্থান থেকে এই বিশাল সাম্রাজ্য ঠিকমতো পরিচালনা করা সম্ভব ছিল না। এরপর দুইটা হচ্ছে প্রশাসনিক দুর্বলতা। বিশাল সাম্রাজ্যে কেন্দ্রীয় শক্তির দুর্বলতার কারণে প্রশাসনিক ব্যবস্থাও দুর্বল হয়ে পড়ে। আমলাতান্ত্রিক ব্যবস্থা রাজার আনুগত্যের বাইরে চলে যায়। এরপরে যেটা হচ্ছে ব্রাহ্মণদের ভূমিকা। অশোক দ্বন্দ্ব, সমতা ও ব্যবহারের সমতার প্রচলন এবং প্রাণীহত্যা নিষিদ্ধ করে ব্রাহ্মণদের বিরাগভাজন হন। ধর্ম মহামাত্র নিয়োগকে ব্রাহ্মণদের অধিকারের উপর হস্তক্ষেপ বলে মনে করে ব্রাহ্মণরা মৌর্য সাম্রাজ্যের বিরোধিতা শুরু করে। এরপরে এটা হচ্ছে অর্থনৈতিক কারণ। বিশাল সাম্রাজ্য পরিচালনা ও বিরাট সামরিক বাহিনীর ব্যয়ভার সাম্রাজ্যের আর্থিক অনটনের কারণ। এছাড়া রাজস্ব ফাঁকির ফলে রাজকোষ ক্রমশ অর্থশূন্য হতে থাকে। এরপর যেটা হচ্ছে দুর্বল উত্তরাধিকারী। অশোকের আমলে সাম্রাজ্যের আয়তন বিশাল আকার ধারণ করেছিল, কিন্তু তার উত্তরাধিকারীবৃন্দ ছিলেন অযোগ্য ও দুর্বল, ফলে সাম্রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্রোহ দেখা দেয়। এরপর যেটা হচ্ছে অশোকের দায়িত্ব। মৌর্য সাম্রাজ্যের পতনে সম্রাট অশোক অনেকটাই দায়ী। তাঁর যুদ্ধনীতি ত্যাগ সাম্রাজ্যের ক্ষতি করে। অশোকের ধর্মনীতির কারণে ব্রাহ্মণরা ক্ষিপ্ত হয়েছিল। বৌদ্ধ
ধর্মপ্রচার এবং স্তূপ, চৈত্য মঠ প্রভৃতি নির্মাণে প্রচুর অর্থ তিনি খরচ করেন। রাজস্ব আদায়ের ক্ষেত্রে তিনি কঠোরতা অবলম্বন করতে পারেননি। উপরোক্ত এই সকল কারণগুলি মৌর্য সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করে। এরপরে চারিটা হচ্ছে মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো। এর উত্তরটি হলো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধ ছিল একটি রাজতান্ত্রিক মহাজনপদ। এর আগে মগধ ছিল দক্ষিণ বিহারের একটি ছোট এলাকা। ধীরে ধীরে দক্ষ রাজাদের নেতৃত্বে মগধ গুরুত্বপূর্ণ শক্তি হয়ে ওঠে। মগধের এই উত্থান তার প্রাকৃতিক পরিবেশ অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মগধের উত্থানের কারণ, মগধের উত্থানের পিছনে একাধিক কারণ বিদ্যমান ছিল। প্রথমে এক হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এতে হচ্ছে ভৌগোলিক অবস্থান। মগধ রাজ্য ছিল নদী ও পাহাড় দিয়ে ঘেরা। মগধে পাহাড় থাকায় তার সুরক্ষা আরও মজবুত হয়েছিল। এর ফলে মগধ বাইরের শত্রুর আক্রমণ থেকে সহজেই রক্ষা পেয়ে যেত। এরপর হচ্ছে নদীর বেষ্টনী। বর্তমান পাটনা ও গয়া জেলা নিয়ে সে যুগে মগধের অবস্থান ছিল গঙ্গা, সোন ও গণ্ডক নদী বেষ্টিত। মগধের ভূমি ছিল উর্বর ও শস্য শ্যামলা। ফলে মগধের একটি দৃঢ় কৃষি অর্থনীতি গড়ে উঠেছিল। সেচের প্রয়োজনীয় জল নদী থেকে পাওয়া যেত। নদীগুলি ছিল যোগাযোগের উন্নত মাধ্যম। গঙ্গা নদী ছিল মগধের হৃদয়। নদীপথে ব্যবসা বাণিজ্যও চলত। এরপরে স্মৃতিটা হচ্ছে উর্বর কৃষিজমি। গঙ্গা ও অন্যান্য নদীর জন্য মগধের কৃষিজমি ছিল উর্বর। ফলে মগধের জমিতে প্রচুর ফসল উৎপন্ন হতো, যা মগধকে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী করে তুলেছিল। এরপরে এটি হচ্ছে অরণ্যের উপস্থিতি। হস্তিসংকুল ঘন অরণ্য দ্বারা পরিবেষ্টিত হওয়ায় মগধের নিরাপত্তা ছিল সুদৃঢ়। এছাড়া অরণ্য থেকে কাঠ, লাক্ষা, মধু সংগ্রহ ছিল মগধের অর্থনীতির মানদণ্ড। এই অরণ্যের হাতি মগধের রাজারা যুদ্ধের কাজে ব্যবহার করতেন। এরপর দুইটা হচ্ছে খনিজ সম্পদ। খনিজ সম্পদে প্রাচুর্য ছিল মগধের উত্থানের অন্যতম কারণ। মগধে অনেক লোহা ও তামার খনি ছিল। নিকটবর্তী সেই সকল খনির লোহাকে কাজে লাগিয়ে মগধের শাসকবর্গ অস্ত্রশস্ত্র তৈরি করে সামরিক বাহিনীকে শক্তিশালী করে তোলেন। এরপর যেটা হচ্ছে উপযুক্ত রাজন্যবর্গ। মগধের শাসকবৃন্দ যেমন বিম্বিসার, অজাতশত্রু, শিশুনাগ, মহাপদ্মনন্দন সকলেরই ছিলেন পারদর্শী শাসক। মন্ত্রীবর্গ যেমন ছিল বাসাস্কর, কৌটিল্য এবং রাধাগুপ্ত ছিলেন বিখ্যাত কূটনীতিবিদ। এদের ভূমিকা মগধের উন্নতিতে সহায়তা করে। এরপর যেটা হচ্ছে আর্য অনার্যদের সংমিশ্রণ। আর্য মানসিকতা ও অনার্য বাহুবল মগধের উত্থানের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। উপরোক্ত কারণগুলির জন্য একসময় মগধকে কেন্দ্র করে ভারতবর্ষে প্রথম ঐতিহাসিক সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়।